অনেকদিন আগের কথা। ঝুমঝুমিয়া নামে এক রাজ্য ছিল। এই রাজ্যের রাজা ছিলেন হিমেল চন্দ্র সেন। আর রাজা হিমেল চন্দ্র সেনের একমাত্র কন্যা ছিল হীরামণি। ঝুমঝুমিয়া রাজ্য অনেক বড় হওয়ায় রাজা ঠিকমতো পুরো রাজ্যের খবর পেত না, যার কারণে এই রাজ্যের অনেক জায়গায় চলত গরিব প্রজাদের ওপর ধনীদের নির্মম অত্যাচার। তেমনি জগেনপুর নামে একটা গ্রাম ছিল, যেখানে ধনী মহাজন আর মোড়ল মিলে কিছু গরিব গ্রামবাসীদের ওপর অত্যাচার চালাচ্ছিল। মোড়ল মশাই, এদের এত বেড়ে লাভ কি? আমরা তো শুধু পাওনা টাকা চাই। আরে গরিবের বাচ্চাদের না পেটালে কি টাকা দেবে? এই জন্য আগে কিছুক্ষণ পিটিয়ে নিলাম। এই কোথা থেকে দেব মোড়ল মশাই? অভাবে পড়ে সামান্য কিছু টাকা নিয়েছিলাম, সেই টাকা নাকি বাড়তে বাড়তে 10 গুণ হয়ে গেছে। টাকা না দিলে তো বাড়বেই। সময় মতো দিয়ে দিলে কি তোদের আজ মার খেতে হতো? কিন্তু আমি তো টাকা দিয়েছি, তারপরও কেন আমাকে ধরে এনে মারছেন? ওরে, তুই তো কেবল 1 মাসের লাভের টাকা দিয়েছিস, জানিস না আবার টাকা প্রতি মাসে দ্বিগুণ হয়। সবই তো বুঝলাম, এবার ওই অজয়ের বিষয়টা বলো তো দেখি। মোড়ল মশাই, আমার মা বাবা বেঁচে থাকতে কয়টা টাকা নিয়েছিল, সেই টাকা আমি কতদিন হলো শোধ করেছি, তবুও নাকি সে এখনো অনেক টাকা পাবে। আরে মহাজন তোদের কাছ থেকে টাকা না পেলে কি তোদেরকে এখানে ধরে আনতো? মহাজন, এদের কারো কাছে তো টাকা পয়সা নেই, সবাই ভিখিরির বাচ্চা। এবার কি করা যায় বলো তো? মোড়ল মশাই, এদের সবার বাড়ির কাগজগুলো নিয়ে নিন আর এদের গ্রাম থেকে তাড়িয়ে দিন, তাহলে সব সম্পত্তি আমার আর আপনার হয়ে যাবে। ঠিক আছে, আমি দেখছি। এই, তোমরা কি আজকের মধ্যে সব টাকা পরিশোধ করতে পারবে? একদিনের মধ্যে এত টাকা কোথা থেকে দেব? শোনো, টাকা দিতে না পারলে সবার বাড়ির কাগজ মহাজনের কাছে দিয়ে সবাই বাড়ি ছেড়ে আজই চলে যাবে। আর যে আমার কথা অমান্য করবে তাকে পিটিয়ে গ্রাম ছাড়া করব। কিন্তু এটা তো অন্যায়। আপনি আর মহাজন মিলে এভাবে আর কতজনকে গ্রাম ছাড়া করবেন? এই বেটা চুপ! বেশি কথা বললে আবার শুরু করতে বলবো। মহাজন, আমি চললাম, আমার অনেক কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি যান, আমি আপনার সাথে পরে দেখা করব। মোড়লের কথায় গ্রামের অজয় সহ জব্বার ও নগেন তাদের বাড়ির কাগজ মহাজনকে দিয়ে তারা 3 জন একসাথে গ্রাম ছেড়ে চলে যায়। তারা জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে অন্ধকার নেমে আসে। এরপর তারা 3 জন জঙ্গলের মধ্যে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। অজয়, এখন রাত হয়ে গেছে, এই অন্ধকারে আমরা পথ হারিয়ে ফেলবো। আজকে রাতটা আমাদের এখানেই থাকা উচিত। হ্যাঁ অজয়, জব্বার কাকা ঠিকই বলেছে। বেশ, তাহলে এখানেই থাকার ব্যবস্থা করো। কাকা, তাহলে আমি দেখি তো কিছু শুকনো পাতা জোগাড় করতে পারি কিনা। হ্যাঁ হ্যাঁ, তাই কর। আর অজয়, দেখ তো কিছু শুকনো ডাল জোগাড় করতে পারিস কিনা। আগুন না জ্বালালে বনের হিংস্র প্রাণীরা আমাদের ক্ষতি করতে পারে। হ্যাঁ হ্যাঁ, দেখছি। বাহ, এই জঙ্গলের মধ্যে ডালিম ফলটা তো বেশ পেকে আছে। হ্যাঁ, ভালোই হলো, এমনিতেই অনেক খিদে পেয়েছে, ফলটা খেলে পেটটা ভরে যাবে। দাঁড়াও, এই ফলে হাত দেবে না। কে কে কথা বলল? কে? আমি এই ফলের রক্ষক। ফলের রক্ষক? ঠিক আছে, হে ফলের রক্ষক, আমি খুব ক্ষুধার্ত, আমাকে এই ফলটা খেতে দাও না। এই ফল কোনো সাধারণ ফল নয়। এই ফল খেলে তুমি অনেক শক্তিশালী হবে, কিন্তু তোমার মন থেকে ভয় আর ভালোবাসা দূর হয়ে যাবে।
তুমি হয়ে উঠবে এক নির্দয় মানব। ভয়, ভালোবাসা, এগুলো দিয়ে আমি কি করব? ছোটবেলা থেকে মানুষের কাছে অবহেলিত হয়ে আছি আমি। আমার কারো প্রতি কোনো ভালোবাসা নেই, আর কাউকে ভয়ও পেতে চাই না। বেশ, তাহলে এই ফল এখন তোমার জন্য। এবার তুমি এই ফল খেতে পারো। এবার যা, গিয়ে তোর ওপরে হওয়া অন্যায়ের বদলা নে। আজ থেকে তুই এক শক্তিশালী নির্দয় মানব। তোর মধ্যে কোনো ভয়, ভালোবাসা কিছুই নেই। তুই চাইলে সব কিছু জয় করতে পারবি। যা। কিরে অজয়, এত দেরি করলি কেন? আর তোর চোখ এমন নীল হয়ে আছে কেন? খবরদার, আমাকে কেউ অজয় বলবে না। আমি আজ থেকে সবার দলপতি। এসব কি বলছিস? ওর হঠাৎ কি হলো? আর তুই এমন করছিস কেন? আমার কিছুই হয়নি, কিছুই হয়নি। কাকা, অজয় ঠিকই বলেছে। আমি ওর মধ্যে যে শক্তি দেখতে পাচ্ছি, সেই শক্তি দিয়ে আমরা ওই জুলুমকারীদের উপর বদলা নেব। আজ থেকে অজয় আমাদের দলপতি। অজয়ের এমন শক্তি দেখে তারা অজয়কে তাদের দলপতি হিসেবে মেনে নেয়। এরপর আরো কিছু অসহায় নির্যাতিত মানুষদের নিয়ে অজয় এক ডাকাত বাহিনী গড়ে তোলে। এরপর থেকে শুরু হয় জুলুমকারীদের ওপর দলপতির প্রতিশোধ। কে কে এমন দরজা ধাক্কায়? কে? এ কি, তোমরা কারা? আমরা কারা দেখে বুঝতে পারছিস না? ডাকাত, তোর বাড়িতে ডাকাত দলপতি এসেছে। দলপতি? কে দলপতি? তোদের এত বড় সাহস, তোরা আমার বাড়িতে ডাকাতি করতে এসেছিস? জানিস না আমি এই গ্রামের প্রধান? না, আমার স্বামীকে মেরো না, মেরো না, তোমাদের দোহাই লাগে, মেরো না। তোর স্বামী সারা জীবন গরিবদের ওপর অন্যায় অত্যাচার করেছে, গরিবদেরকে এভাবে পিটিয়েছে। আজ তো তাকে শাস্তি পেতেই হবে। এই, তোমরা এই ঘর থেকে সব ধন সম্পদ, জমি জমার কাগজপত্র সব নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে নাও, সব নিয়ে নাও, কিন্তু আমার স্বামীকে মেরো না। এসব কি বলছো? আমার সারা জীবনের জমানো সম্পদ এভাবে এদেরকে দিয়ে দেব? না দিলে এরা কি তোমাকে বাঁচিয়ে রাখবে? আগে নিজের জীবনের কথা ভাবো, তারপর অর্থ আর সম্পদের কথা ভাববে কোন? সব তো গরিবদেরকে ঠকিয়ে জমিয়েছে। মেরো না, মেরো না, তোমরা সব নিয়ে যাও, আমাকে মেরো না। দলপতি, এবার এই বেটা মোড়লকে কি করব? ওকে আর কিছুই করতে হবে না। আমরা সব নিয়ে গেলে ও এমনিতেই নিঃস্ব হয়ে যাবে। তারপর ভিখারির মতো কষ্ট করতে করতে মরবে। ওকে কেউ ভিক্ষাও দেবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক, এটা এর উপযুক্ত শাস্তি।
দলপতি, সব নিয়ে এসেছি, একটা পয়সাও রেখে আসিনি। এবার এগুলো নিয়ে চলো সব। কি, আমার রাজ্যে ডাকাতি? এটা কখনোই হতে পারে না, আমি তা বিশ্বাস করি না। নিশ্চয়ই তোমরা মিথ্যে কথা বলছো। না মহারাজ, আমি মিথ্যে বলছি না। আপনার সামনে মিথ্যে বলার সাহস কার আছে? আমরা সব সত্যি বলছি। কাল রাতে ডাকাত এসে আমার জমানো টাকা পয়সা, সোনা দানা, জমির দলিল সব নিয়ে গেছে সব। হ্যাঁ মহারাজ, শুধু তাই নয়, সেই ডাকাতদের দলপতিকে দেখে মনে হচ্ছিল সে অনেক হিংস্র, তার মধ্যে কোনো দয়া মায়া নেই। বেশ, আমি দেখছি কার এমন সাহস আমার রাজ্যে ডাকাতি করে। মন্ত্রী, দ্রুত গুপ্তচর নিয়োগ করো। কোথায় থাকে সেই ডাকাত দল আর তাদের পরিচয় কি, সবকিছুর খবর আমার চাই। যথা আজ্ঞা মহারাজ। যাও, এবার তোমরা যাও। আমি যত তাড়াতাড়ি পারি তোমাদের সব অর্থ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। দলপতি, ওই মোড়ল তো অনেক অর্থ জমিয়েছিল, এবার এই অর্থ সম্পদ কি করবে? এই অর্থ সম্পদের জন্যই মোড়লের মতো মানুষেরা গরিবদের ওপর অন্যায় অত্যাচার করেছে। এই অর্থ সম্পদ দিয়ে আমি নতুন রাজ্য তৈরি করব, আর সেই রাজ্যে কোনো গরিব থাকবে না, সবাই সেখানে ধনী থাকবে। ঠিক বলেছেন দলপতি, কিন্তু এর জন্য তো আমাদের আরো অনেক অর্থ দরকার। হ্যাঁ, অনেক অর্থ দরকার। তার জন্যই আমরা প্রতি রাতেই মোড়লের মতো এমন জুলুমকারীদের বাড়িতে ডাকাতি করব। আজ রাতে তাহলে কার বাড়িতে ডাকাতি করব? আজ রাতে ডাকাতি করব ওই নির্দয় মহাজনের বাড়িতে। শুধু কি ডাকাতি করবে, নাকি আমাদের উপর অন্যায় অত্যাচারের প্রতিশোধ নেবে? আমার মনে কোনো দয়া মায়া ভালোবাসা নেই, সবাইকে তাদের পাপের শাস্তি পেতেই হবে। ঠিক বলেছ, মহাজনের কঠিন শাস্তি হওয়া দরকার। সবাই প্রস্তুত হও, আজ রাতেই আমরা মহাজনের বাড়িতে ডাকাতি করব। হ্যাঁ হ্যাঁ, আমরা সব সময় প্রস্তুত। এ কি, তোমরা কারা? দেখে বুঝতে পারছিস না আমরা কারা? ডাকাত? তো তোমরা কি সেই ডাকাত? হ্যাঁ, আমরা সেই ডাকাত। এবার তোর বাড়ির সব মাল লুট করতে এসেছি। চল চল, তুই নিজে হাতে তোর সমস্ত অর্থ সম্পদ আমাদের হাতে তুলে দিবি, চল। না না, আমার বাড়িতে কোনো অর্থ সম্পদ নেই, তোমরা এখান থেকে চলে যাও এখান থেকে। সারা জীবন গরিবের ওপর অত্যাচার করে অনেক অর্থ কামিয়েছিস, আর এখন বলছিস তোর কাছে অর্থ নেই? সব কি খেয়ে ফেলেছিস? হ্যাঁ, খেয়ে ফেলেছি, সব খেয়ে ফেলেছি। এবার তোমরা যাও। দেখছো কি, ও যখন সবকিছু খেয়ে ফেলেছে, তাহলে ওর পেট কেটে সবকিছু বের করো। হ্যাঁ, তাই করছি দলপতি। না, খাইনি, সব আছে। আমাকে মেরো না। বেশ, তাহলে তোর সমস্ত অর্থ সম্পদ নিজ হাতে আমাদেরকে দিবি, চল। দে এবার দলিলগুলো দে, যেগুলো তুই গ্রামের গরিবের কাছ থেকে কায়দা করে নিয়েছিলি, তাদের বাড়ি ছাড়া করেছিস, সেই দলিলগুলো দে। না, ওগুলো নিও না,
এগুলো নিলে আমি একেবারে নিঃস্ব হয়ে যাব। নিও না ওগুলো। আরে আমরা তো তোকে নিঃস্ব করতে এসেছি, দে 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 তাড়াতাড়ি দে, নয়তো বুঝতেই পারছিস আমাদের দলপতির হুকুম, কথা না শুনলে এই খেলা শেষ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। দলপতি, এবার এই লোভী মহাজনকে কি শাস্তি দেওয়া যায়? এই লোভী মহাজন তার যে হাত দিয়ে গ্রামের গরিব অসহায়দের অর্থ সম্পদ লুট করেছে সেই হাতটা কেটে ফেলো। না না, এমনটা করো না। আমি তো আমার সব অর্থ সম্পদ তোমাদের দিয়ে দিয়েছি। আমাকে কিছু করো না, করো না আমাকে। হাত না দিলে প্রাণ দিতে হবে। কোনটা দিবি বল? এবার এক হাত দিয়ে সারা জীবন ভিক্ষা করে খাবি। এই চলো সবাই। মন্ত্রী, কি হচ্ছে এসব? প্রতিদিন ওই ডাকাতরা এসে আমাদের রাজ্যের প্রজাদের উপর এমন অন্যায় করছে, আর আপনি কিছুই করতে পারছেন না। মহারাজ, আমি গুপ্তচর পাঠিয়েছি, কিন্তু তারা কেউ সেই ডাকাতদের খুঁজে বের করতে পারছে না। শুধু এটুকু জানা গেছে তারা নাকি পশ্চিমের জঙ্গলের গহীনে আস্তানা করেছে। তাছাড়া ওই ডাকাতেরা নাকি এমন জাল বিছিয়েছে সেখানে আমরা পৌঁছানোর আগেই ওরা আমাদের উপস্থিতি টের পাবে। আমি ওসব কিছু বুঝি না। আমি চাই খুব দ্রুত যেন ডাকাতেরা ধরা পড়ে। কি করে ধরবে সেটা তোমার ব্যাপার। যথাজ্ঞা মহারাজ। এভাবে যতদিন যেতে থাকে ধীরে ধীরে দলপতির ডাকাতের দল ভারী হতে থাকে। হঠাৎ একদিন এক গুপ্তচর দলপতির খবর নিয়ে এসে রাজ দরবারে হাজির হয়। মহারাজ, এ আমাদের গুপ্তচর রঘু। রঘু, কি খবর নিয়ে এসেছো মহারাজকে বলো। মহারাজ, আমি ওই ভয়ঙ্কর দলপতি ডাকাতদের খবর নিয়ে এসেছি মহারাজ। তাহলে তাড়াতাড়ি বলো কি খবর নিয়ে এসেছো। মহারাজ, যারা এখন আপনার রাজ্যে ডাকাতি করছে তারা মূলত কোনো ডাকাত না, তারা আপনার রাজ্যের সাধারণ মানুষ মহারাজ। কি? আমার রাজ্যের সাধারণ মানুষ হয়ে আমার রাজ্যে ডাকাতি করছে? বলো রঘু, এর কারণ কি? কারণটা অতি বেদনাদায়ক মহারাজ। যে সকল মানুষ ডাকাতি করছে তাদের ওপর অনেক অত্যাচার জুলুম করা হয়েছে। তাদের ভিটেমাটির কাগজ কেড়ে নিয়ে তাদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। ওই ডাকাতদের মধ্যে যে সবার দলপতি, সে এক অনাথ ছেলে। বাবার ঋণের বোঝা শোধ না করতে পারায় মহাজন জমির কাগজ নিয়ে তাকেও তাড়িয়ে দিয়েছিল। এখন সে সবাইকে নিয়ে ভয়ঙ্কর রূপে ফিরেছে। কি? আমার রাজ্যে সাধারণ প্রজাদের উপরে এত বড় অন্যায় করা হয়েছে আর আমি সেটা জানি না? হ্যাঁ মহারাজ, আর সেই প্রতিশোধ নিতেই ছেলেটা এমন হিংস্র হয়ে উঠেছে। সে বেছে বেছে আপনার রাজ্যের ওই সব জুলুমকারীদের জমানো অর্থ লুট করে তাদের শাস্তি দিচ্ছে। সবই বুঝলাম, কিন্তু এটা বুঝতে পারছি না একজন সাধারণ ছেলে কি করে এত হিংস্র হয়ে উঠল, এত সাহস পেল কোথা থেকে? তার মনের ভয় ভালোবাসা কোথায় হারিয়ে গেল? মহারাজ, শুনেছি প্রতি পূর্ণিমাতে জঙ্গলে এক জাদুকরি ডালিম ফল পাওয়া যায়, যা খেলে নাকি মন থেকে ভয় ভালোবাসা দূর হয়ে যায়। ওই ফল সেই ছেলেটি খেয়েছে, যার কারণে তার মন থেকে ভয় ভালোবাসা সবকিছু দূর হয়ে গেছে। তাই সে এখন নির্দয় মানুষ হয়ে উঠেছে মহারাজ। বলো কি? তাহলে তো সর্বনাশ। ওই ডালিম ফল কেউ একবার খেলে তার মন থেকে সকল মায়া দয়া ভালোবাসা উঠে যায়, সে হয়ে ওঠে হিংস্র আর নির্দয়। এবার বলো রঘু, বাকিরা কি সবাই সেই ফল খেয়েছে? না মহারাজ, শুধু অজয় নামে সেই ছেলেটি ওই ফল খেয়েছে। ফল খাওয়ার পরেই সে রাজ্যের নির্যাতিত মানুষদের নিয়ে ডাকাত বাহিনী গঠন করেছে মহারাজ। মহারাজ, এখন কি করবেন? কি করে থামাবেন ওই ডাকাতদের? শোনো মন্ত্রী, আমার রাজ্যের কিছু লোভী মানুষদের কারণে ওরা এই পথ বেছে নিয়েছে।
তুমি সেনা নিয়ে গিয়ে ওদের জ্যান্ত ধরে আনার ব্যবস্থা করো। আমার রাজ্যে কারো ওপর অবিচার হোক তা আমি কখনোই চাই না। না মহারাজ, এমন ভুল করবেন না। শত শত সেনা নিয়ে গেলেও মন্ত্রী ততক্ষণে ওদের আটকাতে পারবে না যতক্ষণ ওই দলপতি ওদের সাথে আছে। তাহলে তাহলে ওদের থামাবো কি করে? মহারাজ, একটা উপায় আছে, আর তা হলো যে করেই হোক ওই জাদুর ফলের জাদু শক্তি নষ্ট করতে হবে। তাহলে ওই দলপতি আগের মতো নিরীহ হয়ে যাবে, তার মনে ভালোবাসা সৃষ্টি হবে, তখন সে আপনার কথা মানবে। তা না হলে আপনার সব সেনারা মিলেও তার সঙ্গে যুদ্ধ করে পারবে না মহারাজ। কিন্তু সেই ফলের জাদু শক্তি কি করে নষ্ট করব? মহারাজ, অপরাধ ক্ষমা করবেন, এর উপায় আপনাকেই খুঁজে বের করতে হবে মহারাজ, কারণ এর উপায় আমার জানা নেই। এবার অনুমতি দিলে আমি যেতে পারি মহারাজ। ঠিক আছে, যাও। এবার কি করি মন্ত্রী? সেই জাদুকরি ফলের জাদু শক্তি নষ্ট না করলে তো ওই দলপতিকে থামানো যাবে না। অপরাধ ক্ষমা করবেন মহারাজ, আমার মনে হয় ওরা ঠিকই করেছে। আজ পর্যন্ত যাদের বাড়িতে ডাকাতি হয়েছে তারা সবাই ছিল অনেক লোভী আর অত্যাচারী। না 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 না, এমন করলে চলবে না। এর একটা ব্যবস্থা না করলে কয়দিন পর প্রজারা আইন নিজের হাতে তুলে নেবে। আপনি দ্রুত এর সমাধান বের করুন। যথাজ্ঞা মহারাজ, আমি চেষ্টা করব। দিন শেষে যখন রাত হয় তখন ডাকাত দল আবার ডাকাতি করার জন্য বেরিয়ে পড়ে। এদিকে রাজা বুঝতে পারে সে কোনোভাবেই সেই ডাকাত দলপতিকে আটকাতে পারবে না, তাই সে চিন্তিত হয়ে ভাবতে থাকে কি করে জাদুর ফলের জাদু শক্তি নষ্ট করা যায়। আর রাজার এমন হাল দেখে রাজকুমারীও অনেক দুঃখী হয়ে পড়ে। পিতাজি, আপনি এত চিন্তিত হয়ে আছেন কেন? চিন্তিত হয়ে থাকবো না। রাত নামলেই তো শুরু হয় ডাকাতি, আর সকাল হলেই রাজদরবারে বিচার চাইতে আসবে। আমি বুঝতেই পারছি না এই ডাকাতদের আমি কি করে থামাবো। কেন? আপনি চাইলেই তো আপনার বিশাল সেনাদল দিয়ে ডাকাতদের বন্দি করতে পারেন। না, পারবো না, কারণ এই ডাকাত দলের দলপতি জঙ্গলে সেই জাদুকরি ডালিম ফল খেয়েছে। তার শরীরে এখন হাজারো সেনার শক্তি রয়েছে, তাকে চাইলেও আমি হারাতে পারবো না। সে নির্দয় হয়ে আমার সব সেনাদের মেরে ফেলবে। তাহলে তাহলে এখন কি করবেন ভাবছেন? উপায় বের করতে হবে, আমাকে একটু উপায় বের করতেই হবে। যে করেই হোক ওই দলপতির মনে ভালোবাসা ফিরিয়ে আনতে হবে, তা না হলে কোনোভাবেই তাকে আটকানো যাবে না। তুমি যাও এখান থেকে, আমাকে একটু একা থাকতে দাও, যাও। রাজকুমারী, তুমি মন খারাপ করে আছো কেন? আচ্ছা শোনাই, তুই তো জঙ্গলেই থাকিস, জঙ্গলের অনেক কিছু সম্পর্কে জানিস। তুই কি আমাকে একটা কথা বলবি? হ্যাঁ বলবো, বলো কি বলতে হবে। বলতো, জঙ্গলের জাদুকরি ফলের জাদু শক্তি কি করে নষ্ট করা যায়? ওই জাদুকরি ডালিম ফলের শক্তি নষ্ট করা সম্ভব নয়, তবে ওই জাদুকরি শক্তির কারণে মানুষ যখন নির্দয় হয়ে যায় না, তখন একটা উপায়ে তার মনে ভালোবাসা ফিরিয়ে আনা যায়। হ্যাঁ হ্যাঁ, ভালোবাসা ফিরিয়ে আনলেই হবে। বল না, উপায়টা বল। উপায়টাও তো সহজ না রাজকুমারী, কারণ জাদুর ফল খাওয়া মানুষের মনে ভালোবাসা ফিরিয়ে আনতে হলে তার সামনে এক মায়াবী পদ্ম ফুল ধরতে হবে। কিন্তু সেই মায়াবী পদ্ম ফুল পাওয়া অনেক কঠিন। যত কঠিনই হোক, আমার পিতা তা সংগ্রহ করবেই। তুই শুধু বল সেই ফুল কোথায়। না না, তোমার পিতা সেই ফুল নিতে পারবে না, কারণ সেই ফুল একমাত্র সাহসী নিষ্পাপ রাজকুমারী মেয়েই নিতে পারবে। তাহলে এখন কি করি? আমাদের রাজ্য থেকে ডাকাতি বন্ধ করতে হলে আর আমার পিতার চিন্তা মুক্ত করতে হলে সেই ডাকাতকে তো থামাতেই হবে। রাজকুমারী, তুমি অনেক ভালো, চাইলে সেই মায়াবী পদ্ম তুমি সংগ্রহ করতে পারো, শুধু তোমাকে একটু সাহসী হতে হবে। তুই সত্যি বলছিস? আমি সেই মায়াবী পদ্ম সংগ্রহ করতে পারবো? হ্যাঁ, শুধু মনে একটু সাহস রাখলেই পারবে তুমি। ঠিক আছে, কাল সকাল হলেই যাব সেখানে আমরা, যেখানে ওই মায়াবী পদ্ম রয়েছে। ঠিক আছে, এবার তবে ঘুমিয়ে পড়ো।
রাজকুমারী, এখানে এসে মায়াবী পদ্ম রয়েছি, কিন্তু এত ফুলের মধ্যে মায়াবী পদ্ম ফুল যে কোনটা আমি তো তা জানি না। তাহলে এতগুলো ফুলের মধ্যে থেকে সেই মায়াবী পদ্ম আমি কি করে খুঁজে বের করব? এই মেয়ে, তুমি কি জাদুর মোহধ্বংসকারী মায়াবী জাদুর পদ্ম চাও? হ্যাঁ চাই, কিন্তু তুমি কে আর কোথা থেকে কথা বলছো? আমি এই জাদুর ফুলের প্রহরী, তুমি আমাকে দেখতে পারবে না। আমাকে সেই মায়াবী পদ্ম ফুল দাও, তা না হলে আমাদের রাজ্য থেকে ডাকাতি বন্ধ করা যাবে না, আর ওই নিরীহ মানুষগুলোকে ভালোর পথে আনা যাবে না। ঠিক আছে, এই ফুল তুমি নিতে পারবে, কিন্তু তার আগে তোমাকে সাহসের পরীক্ষা দিতে হবে। আর এই ফুল তুমি যার জন্য নিয়ে যাবে তাকেই তোমার বিয়ে করতে হবে, কারণ এই ফুল যখন তার মন থেকে সমস্ত মোহ দূর করবে, সঙ্গে সঙ্গে সে তোমার প্রতি আসক্ত হয়ে যাবে। কিন্তু আমি তো তাকে চিনি না, তাহলে আমি তাকে কি করে বিয়ে করব? তাছাড়া আমার পিতা তিনি কখনোই মেনে নেবেন না। আমি শুধু আমাদের রাজ্যের সবার ভালোর কথা চিন্তা করে এই ফুল নিতে এসেছি। তাহলে এখান থেকে ফিরে যাও, তার মনে ভালোবাসা ফিরে আসার সঙ্গে সঙ্গে সে তোমাকে ভালোবেসে ফেলবে, আর তা যদি তুমি প্রত্যাখ্যান করো সে আরও হিংস্র হয়ে উঠবে। রাজকুমারী, রাজ্যের মানুষকে সুখী করতে চাইলে তোমায় এই ত্যাগ করতেই হবে। তাছাড়া তুমি মনে মনে ভয় পাচ্ছ, মহারাজ এই ব্যাপারে সবকিছু জানলে নিশ্চয়ই খুশি হবেন। ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি। তাহলে আমাকে এবার মায়াবী পদ্ম ফুল এনে দাও। মায়াবী পদ্ম ফুল নিতে হলে তোমাকে এই পুকুরের জলে নেমে জলের নিচ থেকে তুলে নিয়ে আসতে হবে। আর যদি তোমার মনের মধ্যে অন্য কোনো পরিকল্পনা থাকে তাহলে তুমি এই জলে ডুবেই মারা যাবে। মনে রেখো, তোমার ইচ্ছা সৎ থাকলে তবেই তুমি মায়াবী পদ্মের দেখা পাবে। ঠিক আছে, তাহলে এখনই জলে নামছি। এই কি, এতক্ষণ হয়ে গেল, রাজকুমারী ফিরছে না কেন? রাজকুমারী, রাজকুমারী উঠুন, উঠুন রাজকুমারী। তুমি এসেছো রাজকুমারী? আমি তো অনেক চিন্তায় পড়ে গিয়েছিলাম। আর চিন্তা করতে হবে না, এবার চলো আমাকে ওই ডাকাত দলপতির কাছে নিয়ে চলো। কে তুই? তোর এত বড় সাহস, আমাদের ডেরায় ঢুকে পড়েছিস? কে তুমি? তোমার এত বড় সাহস আমার ডেরায় ঢুকে পড়েছ? জানো না, সিংহের ডেরায় ঢুকলে বেঁচে ফেরা যায়, কিন্তু এই দলপতির ডেরায় ঢুকলে প্রাণ নিয়ে ফিরে যাওয়া যায় না। হ্যাঁ জানি তো, আর সেজন্য এই হিংস্র মানুষের মনে ভালোবাসা জাগানোর জন্যই এসেছি। ভালোবাসা জাগাতে এসেছিস মানে? এই মেয়ে, এসব কি বলছো? তুমি কি ভেবেছো এসব বলে আমাদের হাত থেকে বাঁচতে পারবে? বেশ তো, তাহলে দেখি বাঁচতে পারি কিনা। এই মেয়ে, এসব কি করছো? বন্ধ করো, বন্ধ করো। এ কি, আমার এমন লাগছে কেন? কারণ আপনি ভালো হয়ে গেছেন। ভালো হয়ে গেছে মানে? কারণ তার শরীর থেকে সেই জাদুর ফলের মোহটা কেটে গেছে। এখন থেকে সে ভালো মন্দের বিচার করতে পারবে আর মানুষকে ভালোবাসবে। কেন করলে এসব? আমাদের দলপতি তো আগেই ভালো ছিল, তোমাকে এসব করতে কে বলেছে? দলপতি, আপনি হুকুম করুন, এই মেয়েটাকে মেরে এখনই মাটিতে পুঁতে দিই। এই দাঁড়াও, ওকে মারবে না। আমার কেমন জানি মনে হচ্ছে ও আমার অনেক চেনা, আমার আপনজন। আমি আমি এই রাজ্যের রাজকুমারী। আমি আপনাকে ভালো করার জন্য এই মায়াবী পদ্ম এনেছি। এই মায়াবী পদ্ম আপনার মনে ভালোবাসার জন্ম দিয়েছে। হ্যাঁ, রাজকুমারী নিজের জীবন বাজি রেখে তোমাকে ভালো করার জন্য এই মায়াবী পদ্ম জোগাড় করে এনেছি। কেন করলে এসব? সত্যি করে বলো, তুমি কে আমার?
আমার কেন যেন মনে হচ্ছে তুমি আমার অনেক চেনা, অনেক আপনজন। আপনি আমার কে তা পরে মনে করতে পারবেন, আগে আপনাদেরকে আমার পিতার কাছে আত্মসমর্পণ করতে হবে। না দলপতি, ভুলেও এই কাজ করা যাবে না। আমরা যদি মহারাজের সামনে যাই তাহলে মহারাজ আমাদেরকে ফাঁসিতে চড়াবেন। চুপ করুন। আমার মন শান্ত হলেও আমার শরীরের শক্তি এখনো আগের মতোই আছে। আমাদের কেউ কিছু করতে পারবে না। মহারাজ আমাদের ন্যায় পাইয়ে দিলে আমরা আবার নতুন করে সুখে শান্তিতে থাকতে পারবো, নয়তো এভাবেই লুকিয়ে থাকতে হবে। চলো চলো রাজকুমারী, আমরা যাব সেখানে। কিন্তু আপনি তো বলেছিলেন নতুন একটি রাজ্য গড়বেন, যেখানে সবাই ধনীরা থাকবে, আমরা সবাই সেখানে সুখে শান্তিতে থাকবো। ওসব আমি জাদুর ফলের মোহে পড়ে বলেছি। এখন আমি সুস্থ, এখন আমি সঠিক সিদ্ধান্ত নিচ্ছি। সবাই চলো আমার সঙ্গে। রাজকুমারীর কারণে অজয় তার হারানো স্মৃতি ফিরে পায়, যার ফলে অজয় সহ সব ডাকাতেরা রাজার কাছে আত্মসমর্পণ করে। রাজা সবার ওপরে হওয়া অত্যাচারের কথা ভেবে সবাইকে ক্ষমা করে দেয়, সেই সাথে ডাকাতি হওয়া সকল অর্থ নেয়ার অনুমতি দেয়, যার ফলে সবাই খুশি হয়ে যায়। এরপর সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। কিন্তু অজয় এক অজানা টানে বারবার রাজকুমারীর কাছে ছুটে আসতে থাকে। ধীরে ধীরে রাজকুমারীও অজয়ের ভালোবাসার ডাকে সাড়া দেয়। এরপর রাজা মায়াবী পদ্মের ব্যাপারে সবকিছু জানতে পেরে খুশি মনে অজয়কে মেনে নেয়।